বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সকালের শুভেচ্ছা এবং সে সঙ্গে স্বাগত জানাচ্ছি চোখের সমস্যার সম্ভাব্য প্রতিকার এবং পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, সময় এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানও। সে নিয়মেই চোখের চিকিৎসায় এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া। এ পর্যায়ে তেমনই একটি অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ল্যাসিকের আগে এবং পরে রোগীর করণীয় ও প্রস্তুতি বিষয়টি নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ল্যাসিক বলতে আসলে কি বোঝায়। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর স্বাক্ষর। আসলে ল্যাসিক সেই অভিনব পদ্ধতি যার সাহায্যে আসলে আমরা চোখের যে পাওয়ারের যে সমস্যা রয়েছে সেটিকে আমরা কিন্তু পার্মানেন্টলি সারিয়ে তুলতে পারি। আমি একটি ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যে লক্ষ্য করুন, আমাদের চোখে বিভিন্ন ধরনের আলোর প্রতিসরণ জড়িত কিছু সমস্যা থাকতে পারে, যেটাকে আমি বলছিলাম যে পাওয়ারের সমস্যা। আপনি দেখতে পাচ্ছেন হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা, মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের সমস্যা এবং অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা। পরের ছবিতে আমরা যাব, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা বসে আছেন তারা সকলেই কিন্তু তরুণী, কিন্তু চোখের সামনে মুখমণ্ডলের ওপর বেশ ভারী একটি চশমা তারা পরে আছেন এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের চেহারার অনেক বড় একটি অংশ কিন্তু ঢেকে গিয়েছে। তাদের আত্মবিশ্বাসের জায়গাটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় এত মোটা চশমা পরলে। সেই সাথে কিছু পেশা থাকে, সেই পেশাতেও কিন্তু এত মোটা পাওয়ারের চশমা কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। পরের ছবিতে আমরা যাব। সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ছবিটাতে যে ডান পাশে যে চশমার যে পাওয়ারের পার্টটা রয়েছে সেটা কিন্তু বেশ মোটা, কিন্তু বাম পাশেরটি বেশ পাতলা পাওয়ারের। তো এই ধরনের পাওয়ার যাদের থাকে তাদের কিন্তু অনেক সময় তারা দুটি দেখছে বলে কমপ্লেইন করে, কখনো আঁকা বাঁকা দেখছে, কোনো জিনিসপত্রকে হয়তো ছোট বড় এরকম দেখছে। তাদের জীবনটা আসলে বেশ কঠিন বলা চলে। সেই চশমা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স একটি ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটি পার্মানেন্ট কোনো পদ্ধতি না। সকালে পড়তে হয়, রাতে খুলতে হয়, সেই সাথে পরিচর্যার অনেকগুলো বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে যুগ যখন পাল্টেছে, সবচেয়ে লেটেস্ট যে চিকিৎসা সেটিকে আমরা বলছি লেজার ভিশন কারেকশন। নিশ্চয়ই আমরা শুনছিলাম যে ল্যাসিকের কথা বলছিলেন আপনি। ল্যাসিকটি আসলে কিভাবে করা হয়ে থাকে? আসলে ল্যাসিক আমরা করে থাকি চোখের একেবারে সামনের যে অংশ, যেটিকে আমরা কর্নিয়া বা নেত্র স্বচ্ছ বলে থাকি, সেটির একেবারে উপরের অংশে আমরা একটি ফ্ল্যাপ উত্তোলন করে তার ভেতরে কিন্তু আমরা চোখের পাওয়ারটিকে কারেকশন করে দিয়ে ফ্ল্যাপটিকে আবার আগের জায়গা মতো তুলে দিচ্ছি। সেটিকে কিন্তু ল্যাসিক বলে। আমি একটু ছবি দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এটি ছিল স্ট্যান্ডার্ড ল্যাসিক বা মাইক্রোকেরাটম ল্যাসিক বলে। এখানে একটি মেশিনের সাহায্যে বা মাইক্রোকেরাটম ব্লেডের সাহায্যে কিন্তু আমরা একটি ফ্ল্যাপ চোখের উপর তুলে সেখানে কিন্তু আমরা পাওয়ারটি কারেকশন করে দিচ্ছি। পরের ছবিতে আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোকেরাটমের সাহায্যে কিন্তু একটি ফ্ল্যাপ তোলা হয়েছে এবং পরবর্তীতে পাওয়ারটি কারেকশন করে আবার আগের জায়গায় ফ্ল্যাপটিকে বসিয়ে দেওয়া হয়েছে। পরের ছবিতে যাব। এখন সবচেয়ে লেটেস্ট যে ল্যাসিক, যেটিকে আসলে আমরা বলছি ফেমটো ল্যাসিক, এখানে আমরা দুই ধরনের লেজার রশ্মি ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ফেমটো সেকেন্ড লেজার, যেটি দিয়ে ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে এক্সাইমার লেজার রশ্মির সাহায্যে পাওয়ারটিকে কারেকশন করে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই। ল্যাসিক করতে কতক্ষণ সময় লাগে? দর্শকরা অনেক ক্ষেত্রে এটি জানতে চান। জি, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে স্ট্যান্ডার্ড ল্যাসিক বা মাইক্রোকেরাটম ল্যাসিক করতে এক চোখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে দু চোখে 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগে। এবং ফেমটো সেকেন্ড ল্যাসিক, সেখানে যেহেতু আমরা দুটি লেজার রশ্মির সাহায্যে সার্জারিটি করছি, সেক্ষেত্রে একটি চোখে মোটামুটি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে দুই চোখে 15 থেকে 20 মিনিটের মতো সময়। ল্যাসিক যখন করছেন এক চোখ করে আলাদাভাবে করছেন নাকি একসাথে দু চোখ করছেন? জি, এটিও খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আসলে যারা চশমা পরেন তাদের কিন্তু সাধারণভাবেই দু চোখেই পাওয়ার থাকে। সেক্ষেত্রে আমরা ল্যাসিকটি এক চোখ করে একই সাথে দুটি চোখ করে ফেলি। তবে কারো যদি একটা মাত্র চোখে পাওয়ার থেকে থাকে সেক্ষেত্রে ল্যাসিক একটা চোখেও করা যেতে পারে। কারা আসলে এই ল্যাসিক করার জন্য উপযুক্ত? আসলে ল্যাসিক করার জন্য উপযুক্ত হতে হলে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন বয়স হতে হবে অন্তত 18 বছর এবং 18 বছর বয়সের পর 1 বছরে
0.5 ডায়োপ্টার পর্যন্ত চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি, এর বেশি হলে ল্যাসিকের উপযুক্ত তিনি হন না। তাছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি, সেটি যদি উনি সেই পরীক্ষা নিরীক্ষায় যদি উনি উত্তোলন করেন সেই ক্ষেত্রে উনি ল্যাসিক করার উপযুক্ত হন। আমি একটু ছবি দিয়ে আপনাদের বলে দিচ্ছি। লক্ষ্য করুন, একজন রোগী যখন আমাদের কাছে প্রথমেই আসেন, আমরা তাকে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু প্রথমেই তার চোখের আইলিডে কোনো ধরনের মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন বা কোনো ড্রাই আই আছে কিনা সেটি আমরা দেখি। তাছাড়া চোখের মনি পাতলা হয়ে যাওয়ার অসুখ কেরাটোকোনাস আছে কিনা সেটিও আমরা দেখে নিই। পরের ছবিতে আমরা যাব, স্নেলেন ভিশন চার্টের সাহায্যে তার দৃষ্টিশক্তি কতটুকু আছে সেটি আমরা দেখে নিই। পরের ছবিতে আমরা যাব, অটো রিফ্র্যাক্টিভ কেরাটোমিটারের সাহায্যে কর্নিয়ার যে পাওয়ারটি আছে সেটি আমরা জানতে পারি। পরের ছবিতে আমরা যাব এবং কর্নিয়াল থিকনেস বা প্যাকাইমেট্রি, কর্নিয়া কতটুকু পুরু আছে, তার পুরুত্ব কতটুকু সেটিও কিন্তু আমরা যাচাই করে নিচ্ছি প্যাকিমেট্রির সাহায্যে। পরের ছবিতে যাব, কর্নিয়াল টোপোগ্রাফি, এই পরীক্ষাটির সাহায্যে কিন্তু আমরা চোখের যে একটি মানচিত্র আমরা তুলে ধরতে পারি। একটু দেখি পরের ছবি আমরা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কর্নিয়ার একটি মানচিত্র করা হয়েছে এবং মাঝখানের ছবিটিতে আপনি লক্ষ্য করুন যে তার কর্নিয়াটি কিন্তু বেশ লাল দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি অ্যাস্টিগম্যাটিজম আছে, এখানে কিন্তু কেরাটোকোনাস রোগ আছে। এই ধরনের রোগের কিন্তু ল্যাসিক করা সম্ভব না। পরের ছবিতে আমরা যাব এবং আরও লেটেস্ট টেকনোলজি কর্নিয়াল টোমোগ্রাফি বাই পেন্টাক্যাম অকুলাস। পরের ছবিতে আমি একটু যাব, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পেন্টাক্যামের সাহায্যে আমরা কিন্তু কর্নিয়ার সামনের অংশ এবং কর্নিয়ার পেছনের অংশ দুটি স্ট্রাকচারেরই কিন্তু আমরা একটি মানচিত্র তৈরি করি। পরের ছবিতে যাব, লক্ষ্য করুন এখানে বেশ কয়েকটি জায়গা মাঝখান থেকে একদম লাল হয়ে গেছে, সেটিও কিন্তু কেরাটোকোনাস রোগেরই একটি লক্ষণ। পরের ছবিতে একটু যাব, কর্ভিস এসটি কর্নিয়াল বায়োমেকানিক্স। পরের ছবিতে যাব, সেই সাথে কর্ভিস এসটির সাথে যখন আমরা পেন্টাক্যাম এক্সেলকে ইনকর্পোরেট করছি, এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারি চোখের কতটুকু বায়োমেকানিক্যাল স্ট্রেংথ আছে, আমরা যে সার্জারিটি করব তার কর্নিয়া কতটুকু আসলে পরিপক্ক আছে বা তার শক্তি কতটুকু আছে সেটিও কিন্তু আমরা পরিমাপ করে নিচ্ছি। পরের ছবিতে আমরা যাব, যে এখানে আপনি লক্ষ্য করতে পারছেন যে আমরা এখানে কিন্তু কর্নিয়াল বায়োমেকানিক্সটা দেখে নিয়েছি। পরের ছবিতে একটু যাব এবং ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রি, এখানে কিন্তু আমরা দেখতে পাই যে কর্নিয়ার ভিতরে যে উচ্চমানের বিচ্যুতি যেগুলো থাকে, যেমন কোমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, এই ধরনের যে অ্যাবারেশনসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ল্যাসিকের আগে দেখে নেই। নিশ্চয়ই আমরা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ধাপ শুনছিলাম আপনার কাছ থেকে, বিস্তারিতভাবে ছবির মাধ্যমেও দেখছিলাম। আপনি বলছিলেন কেরাটোকোনাস রোগের কথা, এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? জি ডক্টর স্বাক্ষর, আমি একটু আগে বলছিলাম যে কেরাটোকোনাস কিন্তু চোখের মনির ক্রমাগতভাবে প্রগ্রেসিভলি একটু একটু করে পাতলা হয়ে যাওয়ার অসুখকে বলে, এবং এই কেরাটোকোনাস রোগটি যখন একবার শুরু হয় এটি কিন্তু একেবারে পাতলা শেষ পর্যন্ত হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রোগীকে ছাড়ে না। সো সেই কারণে এই রোগের চিকিৎসা হওয়াটা একেবারে উপযুক্ত সময় খুবই জরুরি। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কেরাটোকোনাসের সবচেয়ে উন্নত চিকিৎসা হচ্ছে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভিড্রো যারা ওয়ার্ল্ডের লিডার এই কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং এর বিষয়, তাদের সাহায্যে কিন্তু আমরা কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং করে থাকি। সেখানে আমরা রাইবোফ্লাভিন, ভিটামিন B2 এবং UVA এর আলট্রাভায়োলেট রে সাহায্যে কিন্তু আমরা চোখের যে বায়োমেকানিক্যাল স্ট্রেংথটা থাকে সেটিকে আমরা বৃদ্ধি করে দিচ্ছি। নিশ্চয়ই অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে গ্লুকোমা রয়েছে, তাদের ক্ষেত্রে কি ল্যাসিক করা সম্ভবপর কিনা? জি, খুবই সুন্দর একটি প্রশ্ন। যাদের অনেক বেশি মাইনাস পাওয়ার থাকে তাদের কিন্তু চোখে গ্লুকোমা রোগ হওয়ারও সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সেই জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা প্রথমেই করে নিই। আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে কর্নিয়াল ফান্ডাস ইমেজিং বা কালার ফান্ডাস ফটোগ্রাফি বলি আমরা এটিকে। এখান থেকে কিন্তু আমরা চোখের অপটিক নার্ভ কেমন আছে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। সেই ক্ষেত্রে যদি চোখে খুব মাইল্ড বা খুব প্রাথমিক পর্যায়ে যদি গ্লুকোমা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাসিক সার্জারি করতে পারি আন্ডার মেডিকেশন। কিন্তু যদি অনেক বেশি অগ্রসরমান হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাসিক সার্জারি থেকে বিরত থাকি। আমি একটু ছবি দিয়ে বাকিটুকু বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, হামফ্রি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের সাহায্যে আমরা রোগীর কতটুকু গ্লুকোমা রোগ আছে বা আদৌ আছে কিনা সেটি কিন্তু বুঝতে পারে। পরের ছবিতে যাব, যে দেখতে পাচ্ছেন ওসিটি, অপটিক নার্ভ হেড এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের মাধ্যমেও কিন্তু আমরা একেবারে ক্লক আওয়ার ওয়াইজ বা কতটুকু পার্সেন্টেজ অনুযায়ী ওনার ড্যামেজ হয়েছে বা হয়নি সেটিও কিন্তু আমরা বুঝতে পারি। এবং সেই সাথে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল ওসিটি, সেখান থেকে কিন্তু আমরা ওপেন অ্যাঙ্গেল বা ক্লোজড অ্যাঙ্গেল বা উন্মুক্ত কোণ বা বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমার মধ্যেও
পার্থক্য করতে পারি। তাছাড়াও ইউবিএম প্রযুক্তির সাহায্যে, পরের ছবিতে আমরা একটু যাব, ইউবিএম প্রযুক্তি বা আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপির মাধ্যমেও কিন্তু আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমার মধ্যে পার্থক্য করতে পারি। যাদের রেটিনার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ল্যাসিক করা যাবে কিনা? যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে যাদের রেটিনার সমস্যা থাকে সেটি কিন্তু আগেই বিবেচনার পর্যায়ে চলে আসে, এবং যাদের অনেক বেশি মাইনাস পাওয়ারের সমস্যা আমি যেটি বলছিলাম, তাদের কিন্তু চোখের রেটিনায় বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, কারণ তাদের রেটিনাটা বেশ খানিকটা স্বাভাবিক চোখের থেকে দুর্বল হয়। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একেবারে একটি প্যানফান্ডোস্কোপিক একটি ছবি নিয়েছি, এবং রেটিনার পেরিফেরিতে কোনো রকমের কোনো ডিজেনারেশন আছে কিনা, অন্য কোনো রকমের ছোট ছোট কোনো ফুটা আছে কিনা, সেগুলো কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে দেখে নিই। পরের ছবিতে আমরা যাব। যে দেখতে পাচ্ছেন ওসিটি সাহায্যে আমরা কিন্তু দেখতে পারি যে চোখের রেটিনার ভিতরে কোনো পানি জমেছে কিনা, সেখানে কোনো ছিদ্র বা হোল হয়েছে কিনা, তাছাড়া রেটিনাটি ছিঁড়ে গেছে কিনা, এটি জানাটাও কিন্তু খুবই প্রয়োজন। এবং আপনি জেনে অবাক হবেন যে যাদের অনেক বেশি মাইনাস পাওয়ার তাদের কিন্তু চোখের রেটিনা ছিঁড়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে যদি রেটিনা ছিঁড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ল্যাসিক সার্জারি থেকে বিরত থাকি। তবে যদি ছোট ছোট হোল বা ল্যাটিস ডিজেনারেশন থেকে থাকে সেক্ষেত্রে সিম্পল বারাজ লেজারের সাহায্যে কিন্তু আমরা সেটিকে সারিয়ে তোলার পর আমরা ল্যাসিক সার্জারি করে থাকি। নিশ্চয়ই ল্যাসিকের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। অবশ্যই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি ল্যাসিকের আগে এবং পরে রোগীর করণীয় ও প্রস্তুতি নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শনী রশিদ। আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম ল্যাসিকের আগে এবং পরে রোগীর করণীয় ও প্রস্তুতি নিয়ে। আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। ফিরছি আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম ল্যাসিকের অনেকগুলো বিষয় নিয়ে। যারা আসলে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন ল্যাসিকের পূর্ববর্তী সময়ে তাদের জন্য আসলে কোনো পরামর্শ রয়েছে কিনা? যারা আসলে অনেক মোটা পাওয়ারের চশমা পরে তারা তো কন্ট্যাক্ট লেন্স পরেই থাকেন পাওয়ার সহকারে, বা অনেকে আছেন ফ্যাশন করেও পরে থাকেন। সেই ক্ষেত্রে যারা সফট কন্ট্যাক্ট লেন্স পরেন, ল্যাসিক সার্জারির আগে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে বা প্রি ল্যাসিক ইনভেস্টিগেশনস যেটি আমি একটু আগে দেখাচ্ছিলাম সেটি করার 2 সপ্তাহ আগে এই কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ করতে হবে, সেটি সফট কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে। এবং রিজিড গ্যাস পারমিয়েবল কন্ট্যাক্ট লেন্স বা আরজিপি কন্ট্যাক্ট লেন্স যেগুলো, সেগুলো অন্তত 3 সপ্তাহ আগে বন্ধ রাখাই উচিত। অনেকে চোখের ক্ষেত্রেই তো শুষ্কতা সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও ল্যাসিক করা যাবে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। জি, আপনি লক্ষ্য করুন যাদের চোখে আসলে ড্রাইনেস আছে, আমরা ল্যাসিক করার আগে কিন্তু আরও কিছু পরীক্ষা তাদের করে নিতে পারি। যখন আমি প্রথমেই বলেছিলাম যে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপির সাহায্যে কিন্তু প্রথমেই শনাক্ত হয়ে যায় জন্য ড্রাইনেস আছে, এবং সেটি কি পর্যায়ে আছে সেটি বোঝার জন্য কিন্তু আমরা লিপি ভিউ ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে সেটি বুঝতে পারি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোগীর চোখের মেবোমিয়ান গ্ল্যান্ড অনেকটুকুই আসলে নষ্ট হয়ে গিয়েছে, বাম চোখে বা বাম সাইডের ছবিতে দেখতে পাচ্ছেন। পরের ছবিতে আমরা যাব। এবং সেটি যদি অনেকটা অল্প পর্যায়ে থাকে ড্রাইনেসটা, সেক্ষেত্রে সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার ড্রপে কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু যদি অনেক বেশি অগ্রসরমান হয়ে থাকে, মডারেট বা সিভিয়ার লেভেলের ড্রাইনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে চিকিৎসা নেবার পরই কিন্তু আমরা ল্যাসিক সার্জারি করে থাকি। যাদের চোখের পাওয়ার অনেক বেশি তাদের ক্ষেত্রেও কি ল্যাসিক করা সম্ভব কিনা? যাদের পাওয়ার কিন্তু -14 এর বেশি থাকে তাদের চোখে কিন্তু আসলে ল্যাসিক করা যায় না। তাদের ক্ষেত্রে আমরা আসলে ইমপ্লান্টেবল কোলামার লেন্স বা আইসিএল সার্জারি করে থাকি। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা বলি ফেকিক ইন্ট্রাঅকুলার লেন্স, এবং সেই লেন্সটিকে আমরা বলি ইমপ্লান্টেবল কোলামার লেন্স। এই লেন্সটি কিন্তু আমরা চোখের একেবারে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, যেটি আমাদের সৃষ্টিকর্তার প্রদত্ত যে লেন্সটি থাকে সেটির সামনে, এবং চোখের যে আইরিস থাকে বা ব্রাউন যে স্ট্রাকচারটা থাকে চোখে সেটির পিছনে এবং সৃষ্টিকর্তার প্রদত্ত লেন্সের সামনে আমরা এই লেন্সটিকে প্রযোজন করে থাকি। এবং পরের ছবিতে আমরা দেখব তাছাড়াও আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জও করতে পারি। এখানে কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের চোখে যে ক্লিয়ার লেন্স থাকে সেই লেন্সটিকে আমরা সরিয়ে দিয়ে একটি কৃত্রিম লেন্স সেই জায়গাটিতেই বসিয়ে দিচ্ছি। এটি অনেকটা ছানি অপারেশন বা ফেকো ইমাসিফিকেশনের মতোই
এটিকেই আমরা আসলে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ বলি। যাদের চোখের পাওয়ার সীমার মধ্যে রয়েছে কিংবা অল্প পাওয়ার যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কি ল্যাসিক করতে হবে কিনা? যাদের ক্ষেত্রে আসলে পাওয়ারটি কম আছে তাদের আমি একটু আগে যেটি বলছিলাম যে পরীক্ষা নিরীক্ষাগুলো করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার চোখের কর্নিয়াল থিকনেসটা ঠিক আছে কিনা, তার চোখে কোনো কেরাটোকোনাস রোগ নেই। সেটি যদি ঠিকঠাক থাকে তাহলে অল্প পাওয়ারও কিন্তু ল্যাসিক করা সম্ভব। নিশ্চয়ই। আমরা এখন স্মাইলের কথা শুনি, সেটি আসলে কি? জি, এটিও আসলে খুবই সুন্দর একটি প্রশ্ন। স্মাইল বা স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন, এটি আসলে থার্ড জেনারেশন লেজার ভিশন কারেকশন আমরা বলে থাকি। একটু ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন যে ছোট্ট একটি 2 মিলিমিটার ইনসিশনের সাহায্যে আমরা চোখের কর্নিয়ার ভেতর থেকে ছোট্ট একটি লেন্টিকিউল বা মিনি লেন্স বের করে নিয়ে আসার মাধ্যমে কিন্তু চোখের পাওয়ারটি কারেকশন করে দিচ্ছি। নিশ্চয়ই। আমরা অনেক সময় দেখি যে ল্যাসিক করবার পর অনেকেই কালার লেন্স পড়তে চায়, সেটি কি আসলে যৌক্তিক কিনা? কালার লেন্স অর্থাৎ কন্ট্যাক্ট লেন্সের কথা বলছেন নিশ্চয়ই। জি, অনেকেই তো আসলে পড়তে পছন্দ করেন, সেটি ফ্যাশন পারপাসেই হোক। আসলে 3 মাস পরে পড়তে হয়। ল্যাসিকের কারণে চোখে আসলে ছানি পড়ে কিনা? না, একেবারেই না। ল্যাসিক থেকে কখনোই চোখে ছানি পড়তে পারে না। তবে যে সমস্ত রোগীরা আজকে ল্যাসিক করছেন তাদের বয়স যখন 50 বা 60 ঊর্ধ্ব হবেন তখন তো তাদের চোখে অবশ্যই ছানি পড়বে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের তখন চোখে ফেকো ইমালসিফিকেশন বা ছানি অপারেশন তখন তাদের করতে হবে এবং তখন তাদের চোখের যে লেন্সের পাওয়ার সেটি আসলে সঠিকভাবে নির্ণয় করাটা খুবই জরুরি এবং সেখানে আমরা আসলে অপটিক্যাল বায়োমেট্রির সাহায্যে ব্যারেট টিকে বা ব্যারেট ট্রুকের সাহায্যে কিন্তু আমরা চোখের পাওয়ারটি খুব সুন্দর করে লেন্সের পাওয়ারটি আমরা নির্ণয় করে থাকি। নিশ্চয়ই। ল্যাসিকের কতদিন পরে মাস্কারা, আইলাইনার, আই শ্যাডো কিংবা ফেসিয়াল করা যেতে পারে? জি, আসলে এই প্রশ্নটা মেয়েদের অনেক বেশি থেকেই থাকে, আমি বুঝতে পারছি। এই প্রশ্নটি আসলে করাটা খুবই যৌক্তিক এবং এটি সাধারণত 7 থেকে 10 দিন পরে কিন্তু আমরা মেকআপ করতে বলি। তবে ফেসিয়ালটা আরও কিছুদিন, 1 সপ্তাহ থেকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ পরে করাটাই ভালো এবং খেয়াল করতে হবে ফেসিয়াল করার সময় যেমন চোখের ওপরে যেন কোনো প্রকার হাত না পড়ে, সেক্ষেত্রে ফ্ল্যাপ নড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। অনেক দর্শক যেটি জানতে চান বা রোগীরা যেটি জানতে চান সেটি হচ্ছে ল্যাসিক করলেন তারা পরবর্তীতে কতদিনের মধ্যে কাজে ফিরতে পারবেন পূর্ণাঙ্গভাবে? 3 থেকে 5 দিনের ভেতরেই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে সতর্কতার কোনো প্রয়োজন রয়েছে কিনা? সতর্কতা এতটুকুই যে আপনি যখন কাজটি করছেন আপনি খেয়াল করবেন আপনার চোখের ভেতরে কোনো কিছু প্রবেশ যেন না করে এবং চোখে অবশ্যই পানি লাগানো থেকে অন্তত 7 দিন বিরত থাকতে হবে। আমরা আপনার কাছ থেকে ল্যাসিক নিয়ে শুনছিলাম, একটু ভিন্ন প্রসঙ্গে জানবো। ঢাকা কেয়ার হসপিটালে যারা আসলে ল্যাসিক ছাড়াও চোখের অন্যান্য সমস্যা নিয়ে আসবে তারা আসলে কি কি সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন এবং বিশ্বমানের যে চিকিৎসা সেবার কথা আমরা বলে থাকি সেটি কি ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হয় কিনা? জি, অবশ্যই। ঢাকা আই কেয়ার হসপিটাল একটি অত্যাধুনিক হাসপাতাল এবং সেখানে সব ধরনের চোখের রোগের চিকিৎসাই করা হয় এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা রোগীদের খুব সুন্দরভাবেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি। নিশ্চয়ই। ফলো আপের যে বিষয়টি সেটি আপনারা রোগীদের কিভাবে নিশ্চিত করে থাকেন? ফলো আপের বিষয়টি কিন্তু আমরা অপারেশনের একদিন পরে আমরা তাদেরকে ফলো আপ করি এবং তার পরবর্তীতে 1 মাস পরে আমরা তাদের ফলো আপ করি এবং পরবর্তীতে 6 মাস বা 1 বছর পর পর তারা আমাদের কাছে ফলো আপে আসলেই হয়। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতির যে বিষয়গুলো রয়েছে রোগীরা কিন্তু অনেক ক্ষেত্রে চিকিৎসার আগে জানতে চান, কারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন এই বিষয়গুলোতে। সেগুলোর দিক থেকে ঢাকা আই কেয়ার হসপিটালের অগ্রগতি কেমন হয়েছে বলে মনে করছেন? যে আপনি জেনে খুবই খুশি হবেন যে ঢাকা আই কেয়ার হসপিটালে আমি যে সমস্ত পরীক্ষা দেখাচ্ছিলাম যেটি অ্যাকচুয়ালি বিশ্বমানের যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে সব কিছুই কিন্তু ঢাকা আই কেয়ার হসপিটালে আছে এবং আমি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যারা আপনারা ল্যাসিক করতে চান কিংবা অন্যান্য যে কোনো ধরনের রোগের চিকিৎসা করতে চান আপনারা ঢাকা আই কেয়ার হসপিটালকে আসতেই পারেন। ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চয়ই। আশা করি আপনার কথার মাধ্যমে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের বিশ্বাসের জায়গা আগে চেয়ে অনেক বেশি সুদৃঢ় হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আরটিভিকেও অনেক ধন্যবাদ এবং আরটিভির সকল দর্শক এবং কলাকুশলীকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনি, আমি, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের সুখের মূল মন্ত্র বা প্রথম কথা হচ্ছে শারীরিক সুস্থতা। জগতের সব কিছু মিথ্যে আর অর্থহীন হয়ে পড়ে যখন শরীর সুস্থ থাকে না। তাই চোখসহ শরীরের যে কোনো অংশের অসুস্থতা বা চিকিৎসা থেকে অবহেলা করা যাবে না কোনোভাবেই। অসময়ে অকালে দৃষ্টি হারানো থেকে রক্ষা পেতে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসাটি গ্রহণ করতে হবে। নিজেকে আর নিজের চারপাশকে সুস্থ ও স্বচ্ছ রাখতে হবে। সবার জন্য সুস্থ এবং স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।